আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। পাকিস্তানকে ধ্বংসের হুঙ্কার ভারতের, পাল্টা তোপ দিল্লিকে। আপনাদের মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন দর্শক। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে লক্ষ্য করে কড়া সামরিক বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটি বিশ্ব মানচিত্রে থাকবে নাকি হারিয়ে যাবে, এটি তাদেরকেই ঠিক করতে হবে। এই সতর্ক দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নয়াদিল্লির মানেকশো সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। ইউনিফর্ম আনভেইলড প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত সেনা সংবাদ শীর্ষক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার সংক্ষিপ্ত কিন্তু তীব্র এই বক্তব্য দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা দিয়েছে। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি আবারও সীমান্তে তৈরি হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে মোকাবেলা করবে বা প্রতিক্রিয়া জানাবে। জবাবে তিনি পূর্বের অবস্থান তুলে ধরে স্পষ্ট করে দেন যে ভারতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত কোনো ধরনের আপোষ করবে না। তিনি বলেন, আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন তবে জানেন আমি কি বলেছিলাম। পাকিস্তান যদি ক্রমাগত সন্ত্রাসবাদীদের লালন পালন করতে থাকে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তবে তাদেরই এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিজেদের ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে। ভারতীয় সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্যটি এমন একটি সময়ে এলো যার মাত্র কয়েকদিন আগেই দেশটির সরকার এবং সশস্ত্র বাহিনী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছরের মে মাসের শুরুতে কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ ও প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা। সেই কাপুরুষোচিত হামলার প্রতিশোধ নিতে এবং সন্ত্রাসবাদের সমূলে উৎপাটন করতে গত বছরের ৭ মে ভোরে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক আস্তানা এবং অবকাঠামো লক্ষ্য করে একযোগে নিখুঁত বিমান ও সামরিক হামলা বা প্রিসিশন স্ট্রাইক চালায়, যা সামরিক ইতিহাসে অপারেশন সিন্দুর নামে পরিচিত। ভারতে সে আকস্মিক হামলার পর পাকিস্তানও হামলা চালায়। পাকিস্তানের পাল্টা সামরিক আক্রমণ চালানোর চেষ্টা এবং আক্রমণে পর্যুদস্ত হয়ে পড়ে দিল্লি। তার জবাবে ভারতের পরবর্তী সমস্ত কাউন্টার অফেন্সিভ বা প্রতিরোধমূলক সামরিক অভিযানগুলো এই অপারেশন সিন্দুরের অধীনেই পরিচালিত হয়েছিল। দুই দেশের এই ভয়াবহ সামরিক সংঘাত ও আকাশ যুদ্ধ টানা ৮৮ ঘন্টা ধরে চলেছিল, যা সমগ্র দক্ষিণ এশিয়ায় পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল। পরবর্তীতে দুই দেশের শীর্ষ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে তীব্র আলোচনার পর ১০ মে সন্ধ্যায় একটি গোপন ও পারস্পরিক যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। তবে প্রথম বার্ষিকীতে ভারতীয় সেনাপ্রধানের এই নতুন হুমকি প্রমাণ করে দুই দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনা বিন্দু পরিমাণ কমেনি। প্রিয় দর্শক, ভারতের এই ধরনের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের তরফ থেকেও তীব্র অসন্তোষ এবং নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে যে ৮৮ ঘন্টার সেই যুদ্ধে পাকিস্তান বিজয়ী হয়েছিল স্পষ্টভাবেই। ভারত এতটাই পর্যদস্ত হয়েছিল যে তারা বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সমঝোতায় পৌঁছায়। ফলে এখন ভারতের তরফ থেকে যে হুমকি দেওয়া হচ্ছে তা কেবলই লোক দেখানো, কিন্তু ভেতরে ভেতরে পাকিস্তানের সেই আক্রমণের কথা তারা এখনো ভোলেনি। তাদের ক্ষত দাগ এখনো শুকায়নি। সেই দাগ শুকাবার আগেই প্রয়োজন হলে পাকিস্তান আবারও হামলা করবে। সাংবাদিকরা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে প্রশ্ন করেন যে ভারতের পক্ষ থেকে যে অভিযোগের আঙুল ওঠানো হচ্ছে পাকিস্তানের দিকে সন্ত্রাসবাদ এবং ভারতকে অস্থিতিশীল করার, সেই কাজগুলোর সঙ্গে ইসলামাবাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্টভাবে জানিয়ে দেন যে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষার জন্য যা যা করার দরকার তাই করি, কিন্তু আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত বা গোপনে অন্তর্ঘাতমূলক কোনো কর্মকাণ্ডে অংশ নেই না। কিন্তু ভারত কেবলমাত্র আগ বাড়িয়ে যুদ্ধ করবার জন্য এবং তার অভিযোগকে সত্য প্রমাণ করতেই পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে আক্রমণ করে এই ধরনের ন্যাক্কারজনক প্রতিক্রিয়া জানিয়েছিল বলে মন্তব্য করেছেন খাজা আসিফ। ৮৮ ঘন্টার পর পাকিস্তান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তাতে ভারত টিকতে না পেরে তারা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়
যুদ্ধ বিরতি করতে বাধ্য হয় বা যুদ্ধ বিরতিতে পাকিস্তানকে সম্মত করে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই পেহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতা নিয়ে নানা ধরনের তথ্য নিজেই দিয়েছিলেন। তিনি এটা বারবার বলেছেন যে এই যুদ্ধ থামাতে মূলত ভারতের তরফ থেকে আগে, পরবর্তীতে পাকিস্তানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। ভারতের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করা হয়েছিল বলেই ভারতের সেই বার্তাটি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের কাছে পৌঁছে দেন এবং দুই দেশের মধ্যে যেন আশঙ্কা আরো তীব্রতর না হয়, সেই আশঙ্কা যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়, সেই চেষ্টাই ডোনাল্ড ট্রাম্প করেছেন। এবং আজকে ট্রাম্প একটা বিবৃতি দিয়ে বলেছেন যে আমি পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি। সেই যুদ্ধটি যদি চলমান থাকতো এবং এটি যদি পারমাণবিক যুদ্ধে রূপ নিত তাহলে ৩ কোটি মানুষের মৃত্যু ঘটতো। দেখুন, ফ্রান্সের গর্বের ধন রাফায়েল ভূপাতিত হয়েছিল কিন্তু এই যুদ্ধেই। ভারতের রাফায়েল এমনভাবে পর্যদস্ত হয়েছিল যে তার কেবলমাত্র ধ্বংসাবশেষ ছাই আকারে পাওয়া গিয়েছিল। তো এই ভারতের রাফায়েল আক্রমণের পর সেই রাফায়েলের ভয়াবহ পরিণতি ফ্রান্সের যুদ্ধাস্ত্রের বাজারেও একদম নিম্নগামিতা তৈরি করে। শেয়ার দরের এমনভাবে পতন ঘটে এইসব যুদ্ধাস্ত্রের যে বেকায়দায় পড়ে যায় ফ্রান্স। ফলে ফ্রান্স এই বিষয়ে একটা সংবাদ সম্মেলন করতেও বাধ্য হয়। দেখুন প্রিয় দর্শক, এখন আবার দুই দেশের মধ্যে যদি এই ধরনের উত্তেজনা শুরু হয় তাহলে সেটা যে থেমে থাকবে বা অল্পতে শেষ হবে তা মনে করা হয় না। কারণ দুটি দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আপনারা জানেন যে কদিন আগে উড়িষ্যাতে ভারত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি আবার পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এটি উড়িষ্যাতে এপিজে আব্দুল কালাম দ্বীপে পরীক্ষা চালানোর পরে চীন এবং পাকিস্তান ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। চীন বলেছে যে আঞ্চলিকভাবে শক্তির ভারসাম্য নষ্ট হয় এইরকম কোনো উদ্যোগ গ্রহণ করা এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর পক্ষে যথার্থ হবে না। তিনি এটিও বলেছেন যে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর পাশে চীন অব্যাহতভাবে থাকবে। ভবিষ্যতে কোনো বড় রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রকে গিলে খেতে চায়, আক্রমণ করতে চায়, তাহলে তার যথাযথ বা উপযুক্ত জবাব দেওয়া হবে। আ আরেকটি কারণ রয়েছে। আজকে হঠাৎ করেই উপেন্দ্র দ্বিবেদী এতটা ক্ষেপে গেলেন কেন? জানেন? ক্ষেপার আরেকটি কারণ রয়েছে। কারণ তাদের মনে প্রচন্ড আঘাত লেগেছে। দিল্লি এখন তোলপাড়। বাংলাদেশ কয়েকটি কাজ করেছে। একটি কাজ হচ্ছে গোয়েন্দা বিনিময় চুক্তি করেছে পাকিস্তানের সঙ্গে। ১০ বছর মেয়াদী এই চুক্তি, প্রিয় দর্শক। এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী নিবিড়ভাবে কাজ করবে। তারা উভয়ের প্রয়োজনে গোয়েন্দা তথ্য সরবরাহ করবে। আরেকটা চুক্তি অপেক্ষমান রয়েছে, আপকামিং। এটি হচ্ছে সন্ত্রাস দমন চুক্তি। তো প্রিয় দর্শক, এই চুক্তিগুলো এবং আজকে একটি বড় ধরনের খবর হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশকে আর কথা নয় ভারতের। কারণ গত ১৬ বছরই আপনারা জানেন বিভিন্নভাবে ভারত বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে বা বাংলাদেশের সঙ্গে এতটাই গভীর সম্পর্ক ছিল যে সম্পর্কের কারণে ভারত বাংলাদেশ থেকে একতরফা নানা সুযোগ সুবিধা পেয়েছে। এখন হঠাৎ করেই সেই সুযোগ সুবিধার লেশমাত্র তো নেই, বরং সেই জায়গায় দেখা যাচ্ছে যে পাকিস্তান নানা ধরনের সম্পর্কের বিস্তৃতি ঘটাচ্ছে। এটা ভারত কিভাবে সহজভাবে মেনে নেবে? এটা তো সহজভাবে মেনে নেয়ার মতো নয়। সেজন্যেই আমরা দেখতে পাচ্ছি যে আজকের প্রতিক্রিয়াটা কঠিন এবং বেশ কঠোরই বটে। এই প্রতিক্রিয়া কি শেষ পর্যন্ত প্রতিক্রিয়ার মধ্যে থাকবে নাকি আরো উত্তেজনা ছড়াবে? এর জন্য আসলে সময়ের অপেক্ষা করতে হবে। আমরা দেখতে চাই যে এই হুঙ্কার এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান কি ধরনের উদ্যোগ গ্রহণ করে। কারণ পাকিস্তান যে উদ্যোগ গ্রহণ করবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে সাম্প্রতিক সময়ে চীনের সহযোগিতায় পাকিস্তানও নতুন সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। মানে দুটি দেশ যেকোনো সময়ে যদি আক্রান্ত হয় এবং সেটা যদি সর্বব্যাপী হয় তাহলে শেষ পর্যন্ত অনেকে মনে করেন যে এটা পারমাণবিক যুদ্ধে
রূপ নিতে পারে প্রিয় দর্শক। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা চাই শান্তি, আমরা চাই পারস্পরিক সম্পর্কের মজবুত অবস্থান। পাকিস্তান এবং ভারত তাদের নিজেদের প্রয়োজনেই সুসম্পর্ককে আবারও নতুন দিগন্তে নিয়ে যাবে। তাদের মধ্যে বিরোধ কমে যাবে। কারণ অন্য অনেক কিছু বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না। এরকম ভয়াবহ সাপে নেউলে সম্পর্ক নিয়ে বসবাসও করা যায় না পাশাপাশি। এগুলো নিশ্চয়ই বিবেচনা করবেন ভারত এবং পাকিস্তানের শীর্ষ ব্যক্তিরা। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।